তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটি আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 5 পেপার থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন উত্তর অর্থাৎ এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। মডিউল অনুযায়ী তোমাদের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি, তোমরা দেখতে থাকো এবং অধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের শেষে স্টার দিয়ে চিহ্নিত করা আছে। এবং তোমাদের সিলেবাস অনেক বড়, এই সিলেবাসের মধ্যে থেকে আমি প্রতিটা মডিউল থেকে 20টি করে প্রশ্ন বাছাই করে রেখেছি, যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। দেখো, প্রথম প্রশ্ন, গীত গোবিন্দম কার রচনা? কবি জয়দেবের রচনা। কাকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়? গোবিন্দ দাস কবিরাজকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে, বৈষ্ণব পদাবলী সাহিত্যের মূল 5টি রস কী কী? মূল 5টি রস হলো দাস্য রস, শান্ত রস, সাক্ষ্য রস, বাৎসল্য রস এবং মধুর রস। পরের প্রশ্ন আছে, বৈষ্ণব শাস্ত্রে পঞ্চরসের কথা কোন গ্রন্থে উল্লেখ করা হয়েছে? উজ্জ্বল নীলমণি গ্রন্থে উল্লেখ করা হয়েছে। পরের প্রশ্ন আছে, মন্দিরের বাহির কঠিন কপাট কার লেখা এবং কোন পর্যায়ের পদ? আলোচ্য পদটি গোবিন্দ দাস কবিরাজ রচিত অভিসার পর্যায়ের পদ। মন্দিরের বাহির কঠিন কপাট, এখানে মন্দির শব্দটির অর্থ হচ্ছে গৃহ বা ঘরের কথা বলা হয়েছে। বহুদিন পরে বধুয়া এলে কোন পর্যায়ের পদ এবং কবিকে? এটি ভাবোল্লাস পর্যায়ের পদ এবং এই পদটির কবি হলেন চণ্ডীদাস। সখী কি পুষছি অনুভবময়, পদটি কে এবং কোন পর্যায়ে? পদটির রচয়িতাকে এবং কোন পর্যায়ের পদ? পদটির রচয়িতা হচ্ছে বিদ্যাপতি এবং এটি পূর্ব রাগ, এটি হচ্ছে পূর্ব রাগ পর্যায়ের পদ। পরের প্রশ্ন, বিদ্যাপতিকে কে কবি কণ্ঠহার উপাধিতে ভূষিত করেছিলেন? মিথিলার রাজা শিব সিংহ বিদ্যাপতিকে কবি কণ্ঠহার উপাধিতে ভূষিত করেছিলেন। কাকে অভিনব জয়দেব বলা হয়? কবি বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে, দেখো, অঙ্কুর তপন তাপে যদি জারব কার লেখা এবং কোন পর্যায়ের পদ? আলোচ্য পদটি বিদ্যাপতি কর্তৃক রচিত মাথুর পর্যায়ের পদ। পরের প্রশ্ন, কি মোহিনী জানো বধূ কার লেখা এবং কোন পর্যায়ের পদ? আলোচ্য পদটি চণ্ডীদাস রচিত প্রেম বৈচিত্র্য বা আক্ষেপ অনুরাগ পর্যায়ের পদ। পূর্ব রাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে? চণ্ডীদাস। মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে? বিদ্যাপতি। তারপরে দেখো পরের প্রশ্ন হচ্ছে, অভিসার কাকে বলে? প্রিয় বা প্রিয়ার মিলনের উদ্দেশ্যে নির্দিষ্ট স্থানে বা সংকেত কুঞ্জে গমনকে অভিসার বলে। কাকে অভিসার পর্যায়ের পদের রাজাধিরাজ বলা হয়? দেখো, গোবিন্দ দাস কবিরাজকে। পরের প্রশ্ন, মাথুর পর্যায়ের পদ বলতে কি বোঝায়? গৌড়ীয় বৈষ্ণব দর্শনের নায়ক নায়িকার মধ্যে দেশান্তরের ব্যবধানকে প্রবাস বলা হয়, আর শ্রীকৃষ্ণের মথুরা গমনজনিত এই বিরহের পদগুলিকেই মাথুর পর্যায়ের পদ বোঝায়। তারপরে আক্ষেপ অনুরাগ বলতে কি বোঝো? দেখো, অনুরাগের আধিক্যে উদ্ভ্রান্ত হয়ে রাধার শ্রীকৃষ্ণ বাঁশি দূতি সখী গুরুজন নিজের কুলশীল জাতি কামদেব এবং বিধাতা এই 8টি বিষয়ের প্রতি ক্ষোভ প্রকাশ বা আক্ষেপ করাকেই আক্ষেপানুরাগ বলা হয়। পদকর্তা গোবিন্দ দাসকে কার ভাবশিষ্য বলা হয়? বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়। দরস পরশ লাগি আউলিয়াছে গা, এখানে আউলিয়াইছে গা শব্দটির অর্থ হচ্ছে আকুল হয়েছে। দেখো, আকুল হয়েছে বা এলিয়ে পড়েছে। এবারে তোমাদের মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে চণ্ডী মঙ্গল কাব্যের প্রথম খণ্ড আছে সিলেবাসে। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, কবি মুকুন্দ চক্রবর্তী কোন গ্রামে 6-7 পুরুষ ধরে বাস করতেন? মুকুন্দ চক্রবর্তী। উত্তর হচ্ছে দামুন্য গ্রামে।
তারপরে কবি কঙ্কন মুকুন্দের কাব্যের আসল নাম কি? অভয় মঙ্গল। মুকুন্দ রামের পৈতৃক উপাধি কি ছিল? মুকুন্দ রামের পৈতৃক উপাধি ছিল মিশ্র। তারপরে আছে কবি মুকুন্দকে কে কবি কঙ্কন উপাধি দেন? রাজা রঘুনাথ রায় কবি মুকুন্দকে তার প্রতিভার স্বীকৃতি স্বরূপ কবি কঙ্কন উপাধি দান করে। কবি মুকুন্দ কার শাসনকালে কাব্য লেখেন? কবি মুকুন্দ রাজা রঘুনাথ রায়ের শাসনকালে কাব্য লেখেন। কে মুকুন্দ চক্রবর্তীকে বাংলার মানে চসার বলেছিল? দেখো, কাউয়েল সাহেব মুকুন্দ চক্রবর্তীকে বাংলার চসার বলেছিলেন। তারপরে মুকুন্দ রাম কত বছর বয়সে গৃহ ত্যাগ করেন? 25 বছর বয়সে। মুকুন্দ রামের সময় ডিহিদার কে ছিলেন? মুকুন্দ রামের সময় ডিহিদার ছিলেন মামুদ শরীফ। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যে যে কৃষকের কথা আছে তার নাম কি? চণ্ডীমঙ্গল কাব্যে যে কৃষকের কথা আছে তার নাম হলো বুলান মণ্ডল। কালকেতু ও ফুল্লরা আসলে কারা? কালকেতু ও ফুল্লরা আসলে ইন্দ্রপুত্র নীলাম্বর ও তার স্ত্রী ছায়া। কালকেতুর পিতামাতার নাম কি? কালকেতুর পিতা হলেন ধর্মকেতু আর মাতা হলেন নিদয়া। তারপরে ফুল্লরার পিতামাতার নাম কি? ফুল্লরার পিতা হলেন সঞ্জয় কেতু এবং মাতা হলেন হীরাবতী। ভারুদত্ত কে ছিলেন? ভারুদত্ত ছিলেন চণ্ডীমঙ্গল কাব্যের একজন অন্যতম খল চরিত্র। ভারুদত্তের দাদা, দেখো এখানে কি বলা হচ্ছে, ভারুদত্তের দাদা, আমি স্ক্রল করে যাচ্ছি, দেখো চণ্ডীমঙ্গল কাব্যে এখানে যে প্রশ্নটা আমি আলোচনা করছিলাম, হ্যাঁ পেয়ে গেছি। দেখো এখানে বললাম ভারুদত্ত কে ছিলেন? হলো ভারুদত্তের দাদা শিবাদত্তের বিয়ে হয়নি কেন? অ্যান্সারটা দেখো, ভারুদত্তের দাদা শিবাদত্তের পায়ে গোদ থাকার জন্য তার বিয়ে হয়নি। পরের প্রশ্ন, কোন যুদ্ধে কালকেতু বন্দী হয়েছিল? কলিঙ্গ রাজের সাথে যুদ্ধে কালকেতু বন্দী হয়েছিলেন। তারপরে মুরারি সিল কালকেতুর আংটির দাম কত দিতে চেয়েছিল? 5 গন্ডা, ঠিক আছে, দাম দিতে চেয়েছিল 8.5 গন্ডা। তারপরে আখেটিক কথার অর্থ কি? আখেটিক কথার অর্থ হলো বাধ্য বা স্বীকার, ঠিক আছে, ব্যাদ বা স্বীকার। দেখো আখেটিক কথার অর্থ হচ্ছে ব্যাদ বা স্বীকার। পরের প্রশ্ন হচ্ছে খুঁজিয়া পাইল যেন হাঁড়ির মতো সরা। এখানে হাঁড়ির মতো সরা বলতে কি বোঝানো হয়েছে? হাঁড়ির মতো সরা বলতে উপযুক্ত বা যথার্থ অবস্থানকে বোঝানো হয়েছে। দেখো ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে, এখানে ষোড়শী কন্যা বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে ছদ্মবেশী দেবী চণ্ডীকে বোঝানো হয়েছে। তারপরে ফজর সময়ে উঠি বিছায়ে লোহিত পাটি। ফজর কোন ভাষার শব্দ এবং এর অর্থ? ফজর হলো ইসলামিক আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো ভোর বা সকালের গোধূলি। এবারে 3 নম্বর মডিউল অর্থাৎ শেষ মডিউল থেকে তোমরা দেখো শাক্ত পদাবলী যেখানে আছে। প্রথম প্রশ্ন এখানে, কমলাকান্ত ভট্টাচার্য কোন রাজসভার সাথে যুক্ত ছিল? মহারাজ তেজচন্দের সভাকবি ছিলেন, ঠিক আছে। কমলাকান্ত ভট্টাচার্য বর্ধমানের মহারাজ তেজস্বচন্দ্রের সভাকবি ছিলেন। তারপরে গিরিবর আর আমি পাহিনে হে প্রবোধ দিতে উমার পদটির পদকর্তাকে? আলোচ্য পদটির পদকর্তা হচ্ছে রামপ্রসাদ সেন। গিরিবর আর আমি পারিনে হে প্রবোধ দিতে উমার পদটি শাক্ত পদাবলীর কোন পর্যায়ের অন্তর্ভুক্ত? দেখো আগমনী পর্যায়ের অন্তর্গত। তারপরে ওহে পাননাথ গিরিবর হে শীর্ষক পদটির কবির নাম কি? শীর্ষক পদটির কবি হলেন রামপ্রসাদ সেন। ওহে পানবর গিরিবর হে শীর্ষক পদটি কোন পর্যায়ের অন্তর্গত? দেখো শীর্ষক পদটি বিজয়া পর্যায়ের অন্তর্গত। মাগো তারা ও শঙ্করী পদটিতে দেখো প্যাদার রাজা হিসাবে কোন রাজার কথা নাম উল্লেখ করা হয়েছে? কৃষ্ণচন্দ্রের নাম উল্লেখ করা হয়েছে। কেবল আশার আশা
ভাবে ভবে আসা পদটির পদকর্তাকে, এটি কোন পর্যায়ের পদ? পদটির পদকর্তা হলেন রামপ্রসাদ সেন এবং এটি ভক্তের আকুতি পর্যায়ের পদ। তারপরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে যে আমায় দেও মা তবিলদারি। তবিলদারি শব্দের অর্থ হচ্ছে, দেখো তবিলদার শব্দের অর্থ হলো রাজত্ব দেখাশোনা ও তহবিল রক্ষা করা। পরের প্রশ্ন, আমায় দেও মা তবিলদারি, এটি কোন পর্যায়ের পদ? এটি রামপ্রসাদ সেন রচিত ভক্তের আকুতি পর্যায়ের পদ। মায়ের ঝিয়ে করব ঝগড়া, কার সঙ্গে কেন ঝগড়া করা হবে? মা মেনকা কন্যা উমার সাথে ঝগড়া করবেন, কারণ উমা সারা বছরে একবার বাপের বাড়ি এসে মাত্র 3 দিন থেকে কৈলাসে ফিরে যেতে চাইলে মা তাকে আরও কিছু দিনের জন্য কাছে রাখতে চান। পরের প্রশ্ন, মা আমায় ঘুরাবে কত? মা কেমন করে ভক্তকে ঘোরাচ্ছেন? এখানে অ্যান্সারটা দেখো, ভক্ত কবি রামপ্রসাদ সংসার চক্রে বাঁধা পড়ে প্রতিনিয়ত হাবুডুবু খাচ্ছেন এবং দেবী মহামায়া তাকে কর্মফলের অধিকার থেকে বঞ্চিত রেখে ভব সংসারে ঘোরাচ্ছেন। পরের প্রশ্ন আছে, এমন দিন কি হবে তাহা? এখানে কবির কেমন দিন কাঙ্ক্ষিত? কবি রামপ্রসাদ তার মায়ের সাথে একাত্ম হয়ে তার নামেই মুক্তি পেতে চাইছেন এবং তার নামে মুখ নিয়ে ভক্ত মাটির বুকে লুটিয়া পড়তে চান। তারপরে কি আছে পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে 6টা কলুর অনুগত বলতে রামপ্রসাদ কি বোঝাতে চেয়েছেন? 6টা কলুর অনুগত বলতে রামপ্রসাদ এই ভব সংসারে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য রূপ 6 রিপুর হাতে মার খাওয়ার কথা বোঝাতে চেয়েছেন। তারপরে গিরি এবার আমার উমা এলে পদটির রচয়িতা হলেন কমলাকান্ত ভট্টাচার্য। গিরি এবার আমার উমা এলে শাক্ত পদাবলীর কোন পর্যায়ের পদ? আগমনী পর্যায়ের পদ। শাক্ত পদাবলীতে মূলত কোন কোন রসের প্রকাশ ঘটেছে? বাৎসল্য এবং শান্ত রসের প্রকাশ ঘটেছে। বলছে, ওহে নবমী নিশি না হইও রে আবাসান, এটি কোন পর্যায়ের পদ? এটি শাক্ত পদাবলীর বিজয়া পর্যায়ের পদ। আমি কি দুঃখেরে ডরাই পদটির রচয়িতাকে? আমি কি দুঃখেরে ডরাই পদটির রচয়িতা হলেন রামপ্রসাদ সেন। তারপরে শাক্ত পদাবলীর আগমনী পর্যায়ের পদগুলিকে বাঙালির কোন সামাজিক চিত্র ফুটে উঠেছে? বাল্যবিবাহের ফলে শ্বশুর বাড়ির প্রবাসী শিশুর কন্যার প্রতি মায়ের ব্যাকুলতা ও গভীর বেদনা ফুটে উঠেছে। রামপ্রসাদ সেনের কাব্যে তারাকে, তারা হলেন দেবী কালী বা আদ্যশক্তি মহামায়া।